পরপর ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, ছবির মাধ্যমে দেখাবো, সঙ্গে আপডেটও অবশ্যই করে তুলে ধরবো। কি কি ঘটনা? SSKM এর নাবালিকার ওপরে যৌন নির্যাতনের ঘটনা, তার আপডেট কি? সঙ্গে অনেকগুলো প্রশ্ন উঠছে, অবশ্যই করে জানাবো। তারই সঙ্গে আমরা যদি দেখি SSKM এর পাশাপাশি উলুবেড়িয়ার ঘটনা, উলুবেড়িয়ায় মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনা, এমনকি দর্শন করে দেওয়ার হুমকির ঘটনা, তার আপডেট কি? পুলিশি তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে জানাবো, এবং তারই সঙ্গে আমাদের প্রতিনিধির বক্তব্য তুলে ধরবো। এরই সঙ্গে উত্তর দিনাজপুরের ইসলামপুর, সেখানে ইতিমধ্যেই চিকিৎসা কর্মী তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কানাইয়ালাল আগারওয়ালের বিরুদ্ধে। কি হুমকি এবং তার পরিপ্রেক্ষিতে বক্তব্যই বা কি উঠে আসছে জানাবো। এবং তারই সঙ্গে বীরভূমের ঘটনায়, বীরভূমে নার্সকে মার এবং সেই মারে 22টি স্টিচ হয়েছে। কি আপডেট, সে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর সবার আগে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা জানেন ইতিমধ্যে নবান্নে বৈঠক, সেই বৈঠকের কারণ SSKM এর ঘটনা, সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা, পর পর আপডেট, বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানবো বিস্তারিতভাবে এই নিয়ে সরাসরি কথা বলে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, কি আপডেট, কি জানতে পারছো? দেখো, আরজি করের ঘটনার পর কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ঘটনায় উদ্বিগ্ন হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ব্যতিক্রম কিন্তু আজকেও দেখা গেল। তার কারণ হচ্ছে যেভাবে আজকে এই বৈঠকে, যেখানে মুখ্য সচিবের নেতৃত্বে ভার্চুয়াল সারা রাজ্যের সরকারি হাসপাতালের সুপার এবং প্রিন্সিপালদের নিয়ে যে বৈঠক ছিল, এবং জেলা শাসক থেকে নিয়ে SP সহ বিভিন্ন কমিশনার, পুলিশ কমিশনার, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনের মাধ্যমে কিন্তু এই বৈঠকে তিনি অংশগ্রহণ করেছেন, এবং বৈঠক থেকে তিনি কিন্তু বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন বলে আমরা জানতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, যে তার মধ্যে অন্যতম নির্দেশ রয়েছে যে প্রত্যেকটা হাসপাতালের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার করতে হবে। তার কারণ হচ্ছে যে স্বাস্থ্যকর্মী থেকে নিয়ে, নার্স থেকে নিয়ে, চিকিৎসক থেকে নিয়ে রোগীদের যে নিরাপত্তা, সেটা কিন্তু সুনিশ্চিত করতে হবে, এবং তার জন্যে বেশ কয়েকটি কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন এবং নির্দেশও দিয়েছেন বলে আমরা জানতে পাচ্ছি। ইতিমধ্যে বৈঠক থেকে যে উল্লেখযোগ্য বিষয় উঠে আসছে, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে SSKM এর বিষয়টা কিন্তু আজকে এই বৈঠকে উঠেছে, এবং SSKM এর যে অ্যাকশন টেকেন রিপোর্ট, সেই অ্যাকশন টেকেন রিপোর্ট কিন্তু SSKM এর অধ্যক্ষ আজকের বৈঠকে জমা দিয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। তার পাশাপাশি বিশেষ করে জোর দেওয়া হয়েছে যারা বেসরকারি নিরাপত্তা রক্ষী রয়েছেন, তাদের যাতে ভেরিফিকেশন করা হয় এবং তাদেরকে ভেরিফিকেশন করার পরে যাতে নিয়োগ করা হয়, তার উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। এবং বিশেষ করে ডিউটি রোস্টার, আমরা জানি যে প্রত্যেকটা হাসপাতালে একটা ডিউটি রোস্টার থাকে, সে রোস্টারটা মেনটেন করা এবং সবসময় সেটা যাচাই করা, তার উপরে কিন্তু বিশেষ জোর দিতে বলা হয়েছে, যাতে কোন ব্যক্তি কোন সময় তিনি ডিউটি জয়েন করছেন, কোন সময় তিনি ডিউটি ছাড়ছেন, এই সমস্ত বিবরণ যাতে সবসময় থাকে, সেই রেকর্ডটা যাতে থাকে, তার উপরে জোর দেওয়া হয়েছে। হাসপাতালে ক্যাম্পাসের বাইরে এবং ক্যাম্পাসের ভিতরে, বিশেষ করে হাসপাতালের ভিতরে যেখানে রোগীদের ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলি নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, তার জন্যে কিন্তু একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে এই বৈঠকের মাধ্যমে। ধন্যবাদ খালিদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে। খালিদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট পর দিয়েছে, এবং মুখ্যমন্ত্রী নিজে ফোনে এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমরা এই প্রসঙ্গেই প্রতিক্রিয়া পেয়েছি ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী শশী পাঁজার, এই গুরুত্বপূর্ণ বৈঠক প্রসঙ্গে কি বলেছেন তিনি, শোনাবো। স্কেমের পক্ষ থেকে 5 মেম্বার্সদের নিয়ে, চিকিৎসক মেম্বার্সদের নিয়ে এবং প্রশাসনে যারা আছেন হাসপাতালে গঠিত হয়েছে, এবং প্রত্যেকটি বিষয়ে দেখা হচ্ছে কাকে এই রেসপন্সিবিলিটিটা ফিক্স আপ করা হবে, সেটা নিয়েও কমিটি এটা নিয়ে চুল ছেঁড়া তদবির করছে, সমস্তটা দেখা হচ্ছে। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM হাসপাতালের নিরাপত্তা নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে, সেখানে পর আপডেট আমরা পাচ্ছি। অমিত মল্লিক, তার পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে, এই ব্যাপারে আরো বিস্তারিত আপডেট আমরা জানবো। সঙ্গে রয়েছে সরাসরি SSKM হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, কে এই অমিত মল্লিক, কি এর পরিচয়?
আর দেখো, যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, যে গত 2 বছর আগে অমিত মল্লিকের চাকরি চলে যায় এসএসকেএম হাসপাতাল থেকে। এবার এসএসকেএম হাসপাতালে তিনি যখন কাজ করতেন, তিনি কি দায়িত্বে ছিলেন? তিনি গ্রুপ ডি অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কখনো এসএসকেএম হাসপাতালের দায়িত্ব সামলাতেন, আবার কখনো বা এসএসকেএম হাসপাতালের ইউনিট 2 শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের দায়িত্ব তিনি সামলাতেন। এবং খুব উল্লেখযোগ্য বিষয়, যে ঘটনা তিনি ঘটিয়েছেন এসএসকেএম হাসপাতালের অন্দরে, সেই ঘটনা ঘটানোর সময় তিনি যে মানে তার যে পোশাক ছিল, পরনের যে পোশাক, সেটা পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছেন, বা যেটা আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি, যে চিকিৎসকদের একটা অ্যাপ্রন তিনি পড়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, একজন গ্রুপ ডি স্টাফ যিনি আদতে একজন চুক্তিভিত্তিক কর্মী, তার কাছে এই ধরনের অ্যাপ্রন এলো কিভাবে? যেটা পুলিশ তদন্ত মারফত জানতে পারছে, যে এই অমিত মল্লিক তিনি যখন গত 2 বছর আগে এসএসকেএম হাসপাতালে কাজ করতেন, কখনো তাকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে দেখা যেত, আবার কখনো বা অ্যানেক্স 2 অর্থাৎ এসএসকেএম এর যে ইউনিট 2 শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে দেখা যেত কাজের জন্য। সেই সূত্রেই তিনি কোনোভাবে চিকিৎসকদের যে অ্যাপ্রন, সেই অ্যাপ্রন জোগাড় করেছিলেন, এবং সেই অ্যাপ্রন পরেই তিনি এসএসকেএম হাসপাতালে ঘুরে বেরিয়েছিলেন। এবং যে ঘটনা তিনি ঘটিয়েছেন, সেই সময় তার পরনের পোশাকও ওই চিকিৎসকদের অ্যাপ্রনই ছিল। এবার এখানে দুটো প্রশ্ন উঠছে। এক, সেটা হচ্ছে একজন চুক্তিভিত্তিক কর্মী, তিনি অ্যাপ্রন জোগাড় করছেন এবং জোগাড় করার পর তার চাকরি চলে গিয়েছে, 2 বছর হলো, তিনি এখনও ওই হাসপাতালে যাতায়াত করছেন অ্যাপ্রন পরে। কারোর চোখে পড়লো না হাসপাতালে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যে অথরিটি রয়েছে, তাদের এই বিষয়টা কি করে সম্পূর্ণরূপে নজর এড়িয়ে গেল, যে একজন বাইরের লোক, কথা মানে বকলমে তিনি এখন বর্তমানে বহিরাগত, একজন বহিরাগত তিনি চিকিৎসকদের অ্যাপ্রন পরে ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালের এই অন্দরে, কারোর চোখে পড়ল না। ফলে এখানে হাসপাতালের চরম থেকে চরমতম গাফিলতি নজরে আসছে। দ্বিতীয়ত, এই অমিত মল্লিক এখন বর্তমানে কি করেন? অমিত মল্লিক তিনি এনআরএস হাসপাতালে বর্তমানে সেই চুক্তিভিত্তিক কর্মী হিসেবেই কাজ করেন। ফলে এনআরএস হাসপাতালের অন্দরে তিনি যে এহেন কাজ করেছেন বা করেননি, তার কি কোনো রকম প্রমাণ রয়েছে? ফলে এনআরএস হাসপাতালে যে ইউনিটের আন্ডারে তিনি কাজ করতেন, প্রয়োজনে লালবাজারের বিশেষ দল সেই ইউনিট হেডের সঙ্গেও কথা বলবেন, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, তার যে সহকর্মীরা ছিলেন, তার বিষয়গুলি জানার জন্য। অন্যদিকে পুলিশের তদন্তের যে পার্টটা উঠে আসছে, তোমাকে একবার ছোট্ট করে জানিয়ে রাখবো, যেটা জানতে পারা যাচ্ছে, এই অমিত মল্লিকের মেডিকো লিগাল টেস্ট করতে চান তদন্তকারী আধিকারিকেরা, এবং তার সঙ্গে সঙ্গে তার ডিএনএর নমুনা সংগ্রহের জন্য, অর্থাৎ ডিএনএ টেস্টের জন্য যে নমুনা সংগ্রহের প্রয়োজন, তার জন্য ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আলিপুর আদালতের কাছে আবেদন করা হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুরও করেছেন, এবং হয়তো সম্ভবত আগামী কালকের মধ্যেই অমিত মল্লিকের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ এবং মেডিকো লিগাল টেস্ট করানো হবে, এমনটাই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, নির্যাতিতা ওই নাবালিকা, অর্থাৎ যার সঙ্গে এই ঘটনা ঘটেছে, তার মেডিকো লিগাল টেস্ট সম্পন্ন হয়েছে। গতকালকেই আলিপুর আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে, অর্থাৎ ওই নাবালিকা তার মাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তিনি গোপন জবানবন্দি দিয়েছেন। ফলে সব মিলিয়ে এসএসকেএম হাসপাতালে নিরাপত্তার যে ফাঁকফুকির, সেটা তো একেবারে স্পষ্ট। নমুনা সংগ্রহ চলছে পুলিশের তরফ থেকে, ব্যাকগ্রাউন্ড যত ঘাটা হচ্ছে তত চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবং খুব উল্লেখযোগ্য বিষয়, তুমি যেমনটা কিছুক্ষণ আগে আমাদের অপর প্রতিনিধি যেমন জানাচ্ছিলেন, যে নবান্নে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য সচিব ছিলেন, কলকাতা পুলিশ কমিশনার ছিলেন। ফলে সব মিলিয়ে একগুচ্ছ নতুন নতুন নির্দেশিকা, রুটিন ফলো আপ, কীভাবে বিষয়টা দেখা হবে, এগুলো নিয়ে যখন নতুন নির্দেশ আসছে, কিন্তু সেই নির্দেশ আদৌ কতটা বাস্তবে রূপায়িত হবে, অর্থাৎ আরজিকর আন্দোলনের, আরজিকরের ঘটনার পরেও এই ধরনের একাধিক নির্দেশিকা এসেছিল, তারপর 1.5 বছরের মাথায় খোঁজার চেষ্টা করব অবশ্যই করে। এবং তারই সঙ্গে আরো একটা আপডেট আপনাদের দিয়ে দিই, এসএসকেএম হাসপাতালে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা তারা ইতিমধ্যেই গিয়েছেন এবং কথাবার্তা বলেছেন, খতিয়ে দেখেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো। অনিকেত, ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে আজকে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, নবান্নে অত্যন্ত জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছিল এসএসকেএম উলুবেড়িয়া পরপর নানান ঘটনার পরিপ্রেক্ষিতে। তুমি তো অবশ্যই করে জানো, আরজিকর আন্দোলনের সঙ্গে তুমি যুক্ত ছিলে, বর্তমানেও রয়েছে। সেই জায়গায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, তাতে কি মনে হয় সন্তুষ্ট? না, যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে এই ধরনের নিরাপত্তা কি হওয়া উচিত, কি থাকা উচিত। আমরা আরজিকর আন্দোলনের সময়ের জায়গা থেকে পরিষ্কারভাবে সুনির্দিষ্টভাবে এসওপি দিয়ে আমরা এই জায়গা স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে
পুরোটাই রেখেছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে পুরোটাই রেখেছিলাম, কিন্তু তার বাস্তব প্রতিফলন যদি আমরা দেখতে চাই তাহলে সেই বাস্তব প্রতিফলন কিন্তু 14 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা দেখতে পেলাম না। যে সময় আন্দোলনের তীব্রতা ছিল, সেই আন্দোলনের তীব্রতায় সিসিটিভি বসানো, প্যানিক বটনের জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এই কাজগুলো হসপিটালের অন্দরগুলোতে শুরু হয়েছিল। কিন্তু অচিরেই যখন আন্দোলন কিছুটা স্তম্ভিত হলো, সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম যে কোনোভাবেই আর সেই নিয়ে বাস্তবায়িত করার যে কথা, যা আপনাদের প্রতিবেদনেও সাংবাদিক দিদি তুলে ধরলেন, সেই জায়গারই গ্যাপ আমরা দেখতে পেলাম। তাহলে আমরা যেটা চাইছি বা আমরা যে জায়গাটা বুঝতে চাইছি যে এই ধরনের মানুষগুলো সাহস পাচ্ছে কোথা থেকে? একটা হসপিটালের মধ্যে গিয়ে ডাক্তারের অ্যাপ্রন জোগাড় করে সে এই ধরনের একটা অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে, এই সাহস যোগাচ্ছে কারা? তাহলে এই সাহস যোগাচ্ছে বলে আমার যেটা মনে হয় দুটো জায়গা থেকে, এই দুটো জায়গা যদি মিটিং এর মধ্যে, আজকের মিটিং এ যদি অ্যাড্রেস হয়ে থাকে, তাহলে আমি মনে করব যে সত্যিকারের বাস্তবায়নের দিকে হয়তো আমরা পা বাড়াতে পারছি বা রাজ্য প্রশাসনের সত্যিকারের সদিচ্ছা আছে। তাহলে এই দুটো জায়গা কি? দুটো জায়গা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের কেন্দ্র করে আমরা দেখেছি যে এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাপ করার চেষ্টা হয়েছে, সেটা কলকাতা পুলিশ এবং টালা থানার পুলিশই করেছে। কার নেতৃত্বে করেছে, কার যোগ্যতায় করেছে, কার তত্ত্বাবধানে করেছে, এই জায়গাগুলোকে সামনে আসা প্রয়োজন। আবার যদি আমরা দেখি যে দুষ্কৃতী যারা সঞ্জয় রায় একমাত্র কনভিক্টেড হয়েছে, তাহলে বাকিরা কনভিক্টেড হলো না কেন? এই জায়গায় রাষ্ট্রের যে গ্যাপ থেকে যাচ্ছে, এই গ্যাপে একটা সুনির্দিষ্ট মেসেজ বা সুনির্দিষ্ট বার্তা দেওয়া প্রয়োজন আছে। এটা গেল এক। দুই হচ্ছে, যদি আমরা সেফটি সিকিউরিটির জায়গা ক্যাম্পাসগুলোতে তৈরি করি, সেই জায়গাতে যে জায়গাটা রাজ্য প্রশাসনের দিক থেকে আসা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদেরকে ঠিক করতে হবে এই দুষ্কৃতীগুলো সাহস পাচ্ছে কোথায়। তাহলে এই দুষ্কৃতীগুলো সাহস পাচ্ছে যে হসপিটালের মধ্যে দালাল চক্রটাকে বাঁচিয়ে রাখতে গেলে, হসপিটালের মধ্যে জাল ওষুধের চক্রটাকে বাঁচিয়ে রাখতে গেলে, হসপিটালের মধ্যে নানান যে দুর্নীতিগ্রস্তের যে জায়গা, সেই জায়গাকে যদি বাঁচিয়ে রাখতে চাইতে হয়, তাহলে এই ধরনের লোকজনের প্রয়োজন হয়। সেটা আজ এসএসকেএম হসপিটাল হতে পারে, কাল গাইঘাটা হতে পারে, পরশুদিন মোহাম্মদ বাজার হতে পারে, তার আগের দিন অন্য কোনো জায়গা উলুবেড়িয়া হসপিটাল হতে পারে। তাহলে তালিকা দীর্ঘ। তাহলে এই জায়গা থেকে আমি মনে করি যে প্রয়োজন হচ্ছে এই দুষ্কৃতীদের প্রয়োজন কেন রাজ্য প্রশাসনের? তাহলে সদিচ্ছা হচ্ছে যে আমি এই ধরনের মানুষকে এই সিস্টেমের মধ্যে কোনোভাবে জায়গা দেব না। তাহলে রাজ্য প্রশাসন যদি আজকে ঠিক করে আজকের মিটিং এর মাধ্যমে যে তারা দুর্নীতিকে কোনো জায়গা দেবে না, জাল ওষুধকে কোনো জায়গা দেবে না, তারা অসামাজিক কার্যকলাপকে কোনো জায়গা দেবে না, তাতে তাদের ভোট বৈতরণী থেকে শুরু করে যাবতীয় যা কার্যকলাপ করতে হয়, সেই জায়গাগুলোতে যা হবে দেখা যাবে, মানুষের উপর ভরসা রাখবে, এই জায়গা যদি রাজ্য সরকারের প্রশাসনের জায়গা থেকে আজকে উঠে আসে, তাহলে আমি মনে করব যে বাস্তবে হয়তো এই দুটো জায়গাকে যদি ফলপ্রসূ করা হয়, তাহলে হসপিটাল সেফটি সিকিউরিটি, সাধারণ মানুষ, দক্ষিণেশ্বরের মাঝখানে রাস্তার মাঝখানে একজন মহিলা হেঁটে যাচ্ছে, অনিকেত একটুখানি আটকাচ্ছি, এই প্রসঙ্গগুলো নিয়েই আমরা কথা বলবো, তোমার সঙ্গেই আমরা আলোচনা করব। সঙ্গে তুমি উলুবেড়িয়ার কথা বলছিলে, উলুবেড়িয়ার আপডেটও আমরা তুলে ধরবো, তোমার সঙ্গে আলোচনায় ফেরত আসবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, এসএসকেএম হাসপাতালে আপডেট, সঙ্গে কেই অমিত মল্লিক, তার পরিচয় জানার আমরা চেষ্টা করেছি। আর উলুবেড়িয়া ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, ওই মহিলা চিকিৎসকের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। কি আপডেট জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি সুপ্রিয় রায়। সুপ্রিয়, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, যে তিনজন গ্রেপ্তার হয়েছিল তাদের কিন্তু পুলিশি হেফাজত কাল শেষ হয় এবং যে নির্যাতিতা যে ডাক্তার জুনিয়র ডাক্তার রয়েছে তাকে কিন্তু কোর্টের নির্দেশেই কিন্তু গোপন জবানবন্দি নেওয়া হয় এবং তার ভিত্তিতেই সেই গোপনবন্দি দেয়, তার ভিত্তিতেই কিন্তু আরও দুটি মামলা কিন্তু এই রুজু করা হয়েছে। এই তিনজন যে অভিযুক্ত আছে তাদের নামে, একটি হচ্ছে শ্লীলতাহানির অভিযোগ আর একটি সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ। ধন্যবাদ সুপ্রিয়। কথা বললাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় রায়ের সঙ্গে। অনিকেত মাহাতো চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। অনিকেত, এক তো উলুবেড়িয়ায় এই মুহূর্তে ঠিক কি আপডেট আমরা জানালাম, তার সঙ্গে এসএসকেএম এর কথাও তুমি বলছিলে। একটা বিষয় জানতে চাইব, রাজ্য সরকার নিরাপত্তা সুনিশ্চিত করা, চিকিৎসক থেকে রোগী এবং তার পরিবারের সদস্যরা যারা আসছেন তার জন্য যতটা সম্ভব নিরাপত্তা দেওয়ার চেষ্টা করার জন্য পরপর বৈঠক করছেন। এক। দুই হচ্ছে চুক্তিভিত্তিক কর্মী, তাদেরও যাতে পুলিশি ভেরিফিকেশন হয় তার জন্য নির্দেশ ইতিমধ্যেই তারা দিচ্ছেন। এগুলো কি পর্যাপ্ত বলে মনে হচ্ছে?
অনেকের নবান্ন বৈঠক থেকে, নবান্নের এই উচ্চ পর্যায়ের বৈঠক থেকে যা যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশনই হোক বা নিরাপত্তা সুনিশ্চিত করাই হোক, তাতে কি কোথাও মনে হচ্ছে সন্তুষ্টির জায়গা রয়েছে? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব এবং তারই সঙ্গে উলুবেড়িয়ার কথা যেমন জানালো, এবার একটু উত্তর দিনাজপুরের দিকে আমরা নজর দেওয়ার চেষ্টা করব। উত্তর দিনাজপুরে ইসলামপুরে কানাইয়ালাল আগারওয়াল এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি তৈরি হয় এবং তারপর সেখানে চিকিৎসা কর্মী তার উদ্দেশ্যে তার বাক্য বন্ধ, তা নিয়ে ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে। উত্তর দিনাজপুরে ইসলামপুরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, ঠিক কি ছবি উঠে আসে, বক্তব্যই বা কি উঠে আসে, দেখাবো এবং শোনাবো। মুক্তা বন্ধ করেন, মুক্তা বন্ধ, মুক্তা বন্ধ করেন, মুক্তা বন্ধ, মুক্তা বন্ধ করেন, মুক্তা বন্ধ। উত্তর দিনাজপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর উত্তর দিনাজপুরে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী শশী পাজার প্রতিক্রিয়া আমরা পেয়েছি। শশী পাজা ঠিক কি বলেছেন শোনাবো। যদি জনতা ক্ষিপ্ত হয়ে চিকিৎসার উপরে হাত তোলে, গ্রহণযোগ্য নয়, করা উচিত নয়। স্বাস্থ্যক্ষেত্রে অবহেলা একটা অভিযোগ দিয়ে চিকিৎসককে মারধর করা একদম গ্রহণযোগ্য নয়। যদি কোনো ক্ষমতার জায়গা থেকে কেউ যদি এইভাবে ঔদ্ধত্য দেখায় কিংবা হুমকি হামকি দেয়, সেটাও গ্রহণযোগ্য নয়। সমস্তর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। নন্দদুলাল সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে, নন্দদুলালের সঙ্গে কথা বলবো। তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, কেন এই উত্তেজনার পরিস্থিতি ছড়া এবং ঠিক কি বলেছিলেন কানাইয়ালাল আগারওয়াল? হ্যাঁ দেখো শিলাদি, তো প্রথমে বলে রাখি, এই ইসলামপুরে ক্ষুদিরামপল্লীর বাসিন্দার যে প্রণব দত্ত, এই প্রণব দত্ত কিন্তু দুদিন আগে কিন্তু সেখানে তার পেটের ব্যথা নিয়ে কিন্তু সেখানে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু সে কিন্তু ছুটি নিয়ে কিন্তু বাড়ি যায়। তারপরে বাড়িতে যাওয়ার পরে তার শারীরিক অবস্থা কিন্তু অবনতি হয়, এমনটা কিন্তু পরিবারের লোকেরা জানায় এবং অবনতি হওয়ার পরে আবার কিন্তু ইসলামপুরে কিন্তু মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু ভর্তি করানোর পরে সেখানে কিন্তু তার কোনো রকমভাবেই চিকিৎসা করা হয় না, এমনটা কিন্তু উত্তেজনা কেন ছড়ায় অভিযোগ করছেন এবং সেখানে চিকিৎসরত যে চিকিৎসক যারা রয়েছেন, শিলায় তো আরেকবার যদি বলো, উত্তেজনা কেন ছড়ায়, কেন কানাইয়ালাল আগারওয়াল মেজাজ হারান? একদমই তাই, একদমই তাই। যখন এই রুগী যখন মৃত্যু হয়, এই রুগীর মৃত্যু হওয়ার পরে কিন্তু পরিবারের লোকেরা সেখানে জিজ্ঞাসাবাদ করতে যায় এবং স্থানীয় কাউন্সিলর সেখানে কিন্তু যান এবং রোগী কল্যাণ এবং সেখানে বাক বিতণ্ড হয় এবং সেখান থেকেই উত্তেজনা ছড়ায়। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন যে নবান্নে অত্যন্ত উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, নিরাপত্তা সুনিশ্চিত করা কোথায়, হাসপাতালগুলির এবং রোগী এবং রোগীর পরিবারের জন্য। সন্তুষ্ট? দেখুন, বৈঠক তো আমরাও করেছি অনেকগুলো এবং বৈঠকটা তো শুধু ওই মিটিং খেলার মতো হলে হবে না। বৈঠকে অ্যাকচুয়ালি সদর্থক জিনিস যেটা আমরা চাই এবং সাধারণ মানুষের উপকারার্থে যে জিনিসগুলো, যে সিকিউরিটি মেজারগুলো নেওয়া দরকার, সেগুলো যদি অ্যাকচুয়ালি নেওয়া হয় তাহলেই হচ্ছে যে সন্তুষ্টতা আসবে। শুধু মিটিং হলে আমাদের সন্তুষ্টতার কোনো জায়গা নেই এবং আলটিমেট কোনো সলিউশন হবে না। আমরা মনে করি এই মিটিংটা হচ্ছে, এটা একটা অবশ্যই সদর্থক ভূমিকা, কিন্তু এই মিটিং থেকে যে ডিসিশনগুলো নেওয়া হবে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, শুধুমাত্র হাসপাতাল এবং স্বাস্থ্যক্ষেত্র নয়, সমস্ত জায়গায় নারী সুরক্ষা নিয়ে যে জায়গাটা ঢিলে ঢালা মনোভাব, সেই জায়গা থেকে যদি কিছু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে কোনো এসওপি বানিয়ে, কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বানিয়ে কিছু মানুষের ক্ষেত্রে সিকিউরিটির ডেভেলপমেন্ট হয়, তাহলে বাস্তবে যদি দেখতে পাই তাহলে অবশ্যই আমরা খুশি হব। কারণ আমরা প্রথম থেকে সেই দাবিটাই করে এসেছি এবং বৈঠক হোক এবং শুধু ওই, আবার বলছি, মিটিং খেলা নয়, অ্যাকচুয়াল বাস্তবে
যে জায়গাটা দরকার সেটাকে করতে হবে। আপনাকে একটু আটকাচ্ছি, আপনি কেন বলছেন যে বারবার করে মিটিং মিটিং খেলা, গুরুত্বপূর্ণ বৈঠক, এমার্জেন্সি বৈঠকের সিদ্ধান্ত, তা সত্ত্বেও কেন মনে হচ্ছে? দেখুন, আমরা গুরুত্বপূর্ণ মিটিংই করেছিলাম, আমরা চিফ মিনিস্টারের সঙ্গেও মিটিং করেছিলাম, একবার নয় বেশ 2 থেকে 3 বার মিটিং করেছিলাম, এবং প্রত্যেকটা মিটিংই আমরা মনে করেছিলাম যে গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরেও যে প্রমিস করা হয়েছিল যে এই জিনিসটা হবে, এই ব্যাপারটা করবো, সেগুলোর কোনো বাস্তব রূপ আমরা দেখতে পাইনি। কিছু কিছু ক্ষেত্রে যেমন সিসিটিভি লেগেছে বলে আজকাল ধরা পড়ছে, এটা একটা পজিটিভ দিক। আপনার কিছু কিছু ক্ষেত্রে সিকিউরিটি বেড়েছে, কিন্তু অ্যাকচুয়াল যেটা দরকার, মানে জল যেমন 100% 100 ডিগ্রি টেম্পারেচার হলেই তবে ফোটে, তার থেকে কম টেম্পারেচার দিয়ে খুব একটা লাভ হয় না, সেরকমই কমপ্লিট সেফটি এবং সিকিউরিটির যে মেজার নেওয়া দরকার সেটা যদি নেওয়া হয় বাস্তবে, তাহলে আমি বলবো ব্যাপারগুলো সিরিয়াস। কারণ মিটিং করাটা বিরাট কিছু সিরিয়াস বলে মনে হচ্ছে না। ধন্যবাদ। আমরা কথা বললাম চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গে। সার্বিকভাবে নারী নিরাপত্তার সঙ্গে বিভিন্ন জায়গায় চিকিৎসক নিগ্রহের ঘটনা যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী শশী পাজার প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তিনি কি বলেছেন শোনাবো। অত ভিড়ের মধ্যে আপনি বলছেন যে চিহ্নিত করা হচ্ছে না কেন এই মানুষটাকে, যে ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে? সম্ভব কি? সিকিউরিটি যদি প্রত্যেকে আটকে যায় তাহলে তো আরো কেয়াস হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা, যেটাকে অবশ্যই সময় মতো মেয়েটিকে বাঁচানো হলো, সময় মতো একেবারেই তাড়াতাড়ি করে পুলিশ অ্যারেস্টও করেছে, আইডেন্টিফাই হয়েছে, ইনভেস্টিগেশনটা চলছে। ভিকটিম যে মেয়েটি আছে তার কাউন্সেলিং হয়ে সে বাড়ি গেছে, মা বাবাও আস্থা রেখেছেন ইনভেস্টিগেশন এই জায়গায়। এইটা নিয়ে রাজনৈতিক ফায়দা কিংবা এইটার বাইরে ডিস্টরশন না করারই অনুরোধ থাকবে আমাদের। আর এবার একটু বীরভূমের ঘটনার দিকে নজর রাখবো। বীরভূমের এক নার্সকে বেধড়ক মারধর, এমন মারধর করা হলো তার 22টা স্টিচ, 22টা সেলাইয়ের ঘটনা, 22টা সেলাই পর্যন্ত করতে হয়েছে। আর এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। এক্ষেত্রে অবশ্য রাজনৈতিক দলের নাম জড়িয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নার্সের স্বামী তিনি কি বলেছেন শোনাবো। যে একজন ঢোকে, তখন আশারা জাস্ট বেরিয়ে গেছে, ও গুটোবাটা করে পেটেলনগর যাবে, সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে ওর পর অ্যাটাক করে মানে টানা যেটা করে, ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে, ওকে এলো পাথর দিয়ে মারে, পিঠ মাথাতেই 22টা স্টিচ পড়ে, মাচাও করে। তখন এক মহিলা সঙ্গে আসে, তখন যে দুষ্কৃতীটা ছিল সে তখন পালিয়ে যায়। যাক, পুলিশ প্রশাসন 1-1.5 ঘন্টার মধ্যে ধরেছে। এরকম পরিবেশে ওই সাব সেন্টারে কেউ ডিউটি করতে পারবে না যদি বা ওখানে কোনো পুলিশ প্রশাসন না থাকে। বেলায় যদি এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা, সেটা আমার স্ত্রী এমন এক ধরনের চরিত্র যে অলরেডি ও কারোর সঙ্গে বিতর্কে যায় না। বিভিন্ন ঘটনা, অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয়ে আমরা তুলে ধরলাম, কিন্তু তার পরিপ্রেক্ষিতে নবান্ন যে নজর রাখছে সেই ছবি এবং আপডেটও অবশ্যই করে তুলে ধরেছি।